মূল্যস্ফীতি সমন্বয়ের লক্ষ্যে পানির দাম 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী জুলাই থেকে আবাসিক গ্রাহকদের জন্য প্রতি 1000 লিটার পানির দাম 16 টাকা 70 পয়সা নির্ধারণ করা হয়েছে, যা ছিল 15 টাকা 18 পয়সা করে। অন্যদিকে বাণিজ্যিক গ্রাহকদের জন্য এই পরিমাণ পানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে 46 টাকা 20 পয়সা, যা আগে ছিল 42 টাকা। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন ও ন্যূনতম বিল সহ সব ধরনের অভিকরের ক্ষেত্রেও কার্যকর হবে। আগামী জুলাই থেকে 10% করে পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত ওয়াসার। তারা যুক্তি দেখিয়েছে মূল্যস্ফীতি সমন্বয় করা। মানুষ কি শুধু অ্যাডজাস্ট করবে? কতটুকুই বা করতে পারবে? এ নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ সভাপতি ডক্টর জামাল উদ্দিন আহমেদ। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আগামী জুলাই থেকে 10% করে পানির দাম আবার বাড়ছে। ওয়াসা সেখানে যুক্তি দেখিয়েছে মূল্যস্ফীতি সমন্বয় করছে তারা দাম ঠিক করার ক্ষেত্রে। এটা আসলে কি ধরনের যুক্তি দেখেন? এটা মূল্যস্ফীতি আরো উস্কে দেবে কিনা? মূল্যস্ফীতি আপনার উস্কাবে, কিন্তু ওয়াসা অ্যাজ অ্যান ইনস্টিটিউশন এটাও তো টিকে থাকতে হবে। সেখানে আপনার আমাদের দেশে যে ইউটিলিটি, বিদ্যুৎ এবং পানি যে সমস্ত সরবরাহ করা হয়, এটার প্রাইসিংটা ঠিক নেই। এখানে আপনার যে খরচ হয়, উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচও এখনো পর্যন্ত আপনার উঠাতে পারছে না। যে কারণে আপনার ধরেন এই সমস্ত ইনস্টিটিউশন যদি টিকে থাকতে হয়, তাদেরকে নিজস্ব তাদের যেটা উৎপাদন করে সেই উৎপাদন খরচটাও মিনিমাম তাদেরকে রিকভার করতে হবে। আদারওয়াইজ আপনার গভর্নমেন্ট থেকে আর কতদিন টাকা নিয়ে তারা। কিন্তু এখানে তো অনেকেরই যুক্তি আছে যে এটা যদি মানে ঠিকভাবে চালানো যেত, বা আমি যদি বলি যে এখানে যে সিস্টেম লসগুলো আছে সেগুলো যদি অ্যাডজাস্ট করা যেত, সেগুলো যদি আরও আধুনিকায়ন করা যেত বা নজরদারির মধ্যে থাকতো, তাহলে চুরি ঠেকানো যেত, তাহলে এটা মানে অতটা ভর্তুকি সরকারকে দিতে হতো না। সেই সুযোগটা অবশ্যই আছে, সেই সুযোগটা অবশ্যই আছে। এটা আপনার টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজারিয়াল যে ইফেক্টিভনেস, এফিসিয়েন্সি, সেটা অর্জনের মধ্যে দিয়ে ওটা সম্ভব। এবং সেখানে অনেক জায়গায় যদি খরচ কমায়া আপনার সেইটা কমানো যায়, উৎপাদন খরচের বিভিন্ন পর্যায়ে সেটাকে কমাতে পারলে তাহলে আপনার প্রাইসের উপরে সেটার এফেক্ট দেওয়া উচিত। এবং সেটা কিন্তু ওই পর্যায়ে এখনো পর্যন্ত আসছে বলে মনে হয় না। আমাদের এখানে যে ইউটিলিটি যে ইন্ডাস্ট্রিটা, ইউটিলিটিতে আপনার সব জায়গায় কিন্তু কম দামে, ওই প্রথম থেকে কম দামে আপনার সাপ্লাই দেওয়া হচ্ছে। এবং গভর্নমেন্টের যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টে বিদেশি ঋণের টাকায় এই সমস্ত সিওয়ারেজ লাইন এবং আপনার পানির যে শোধনাগার, এগুলো সব তৈরি করা হয়েছে। এবং সেটার যে কস্ট, সেই কস্ট যদি রিকভারি না করে তাহলে কিন্তু এই সংস্থা আবার অভাবে টানাটানিতে পড়বে, আবার বিদেশি লোন নিতে হবে। যে কারণে তাদেরকে যে কস্ট রিকভারি করার জন্য তারা চেষ্টায় আছে। মানে আমার একটা সময় সুযোগ হয়েছিল এই ঢাকা ওয়াসার বোর্ডে কাজ করার, এবং সেই সময় আমি দেখেছি যে এটার আমার একটা সুযোগ হয়েছে যে দেখার, এইটা তখনও কিন্তু আপনার কস্ট প্রাইসের নিচে সাপ্লাই দেওয়া হতো। তো এখন আমি ডিটেল জানি না, কিন্তু এখন ওনারা যেটা নিয়েছেন, এই লস রিকভার করতে অনেক সময় লাগবে। বাট আপনি যেটা বলছেন যে অপচয় এবং করাপশন, সেগুলা যদি আপনার লাইনের বাইরে লাইন নিয়ে অনেকে পানি ব্যবহার করতেছে, সেগুলা যদি আপনার রোধ করা যায়, সেটা রোধ করলে অবশ্যই এই অপচয় অনেক কমবে। সেখানে আমরা আমাদের ক্রেতাদেরকে একটা সুযোগ দিতে পারবো। অবশ্যই আমি সেটা। এম এ মান্নান এমপি, আপনি কিভাবে দেখেন যখন মানুষ আসলে প্রতিনিয়ত লড়াই করছে মূল্যস্ফীতির সঙ্গে, সেখানে
ওয়াসা মূল্যস্ফীতির অজুহাতে দাম বাড়িয়ে দিল 10%, সেটা আবার গ্রাহকদের উপরে গিয়ে সেটা আবার নতুন করে মূল্যস্ফীতির উপরে একটা বোঝা তৈরি হবে। আপনার কি মন্তব্য এই যুক্তিতে দাম বাড়ানোর? একটু আনমিউট করে নেবেন। জি, এম এ মান্নান এমপি। জি, এখন শুনে যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। না, এখন শুনতে পাচ্ছি না, আবার এখন জি, এখন শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। একটা লেট আসছি। জি, আমি আর সুইচে হাত দেবো না। আপনাদের উভয়কে ধন্যবাদ। খুব জনপ্রিয় বিষয় নয়, সুতরাং কথা খুব সাবধানে ভয়ে ভয়ে বলতে হয়। তো ভয়ে ভয়ে বললেও তো আমি কোনো ইকোনমিস্ট নই, এবং ডক্টর জামালউদ্দিনের ইকোনমিস্ট হিসাব নিকাশ করছেন। সাধারণ পাবলিক হিসাবে আমার কিছু বলার আছে, কিন্তু এইটুকু বলার আছে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এবং আমাদের দেশের যে উন্নয়নের একটা পরিবর্তনের জোয়ার শব্দটা বললাম না, এটা ক্লিশে হয়ে গেছে, অনেকে হাসে। উন্নয়নের যে একটা ঊর্ধ্ব গতির দিকে আমরা যাচ্ছি, আমার মনে হয় এটা অ্যাভয়েডেবল নয়। এভরিথিং ইন দিস কান্ট্রি, প্রত্যেক সেবাকে মূল্য আপওয়ার্ড যাবে, যেহেতু ইকোনমি এজ এ হোল উপরের স্তরে উঠছে। ওয়েজেস, আমাদের পার্সোনাল ইনকাম অন অ্যাভারেজ উপরের স্তরে উঠছে। এইটাই সমন্বয় আমরা এই দেশে প্রায় আমরা মূল্যস্ফীতির কথা বলি, কিন্তু একই সময়ে আমরা ওয়েজ ইনক্রিজের কথা বা ওয়েজ স্ফীতির কথা আমরা বলি না। এই দুটো বললে কিছুটা বোধহয় সমন্বয় বা ব্যালেন্স হয়। আমি যেটা মনে করি, আমাদের একটা মানসিকভাবে একটা ধারণা এই দেশে আছে, সরকারের সব কিছুই দেবে। সরকার যে একটা ব্যবসায়ী সংস্থা, তাকে হিসাব নিকাশ করে চলতে হয় আয় ব্যয়, এটা আমার মতো অনেকের হয়তো আমরা এইভাবে চিন্তা করি না। যেটা বলতে চাচ্ছি কম কথায়, সব কিছুর দাম অ্যাডজাস্ট করতে হয় অ্যালং উইথ ইনফ্লেশন, এবং ইনফ্লেশনটা হলো একটা উন্নয়ন যে আমাদের প্রবৃদ্ধি, তার একটা বাই প্রোডাক্ট, ইতিবাচক বাই প্রোডাক্ট। সেই ইতিবাচক বাই প্রোডাক্টের আওতায় আমরা এইগুলাকে সইতে হবে। কারণ যেটা দরকার, আপনিও বললেন এবং ডক্টর জামালউদ্দিনও বললেন, হ্যাঁ যদি এফিসিয়েন্ট হতো, চুরি কমতো, তাহলে হয়তো এটা এতটা দরকার হতো না। একটু সম্ভাবনা আছে এখানে, অতটা নয় বলে আমি মনে করি। চুরি এবং ইনএফিসিয়েন্সি দুইটাকে যদি মূল্যায়িত করা হয়, এটা খুব প্রান্তিক সামান্য পার ইউনিটে প্লাস মাইনাস হবে, অতটা নয়। আসল প্লাস মাইনাস হলো গোটা সার্ভিস ইটসেলফ, সরবরাহ করার ব্যবস্থা, যন্ত্রপাতি, লোকজন, সকল কিছুর মূল্য আপওয়ার্ড মুভ করেছে। যে সকল এমপ্লয়ি, যে সকল গাড়ি ঘোড়া ওখানে কাজ করে, তার মূল্য বেড়েছে। বিদ্যুৎ একটা বড় ফ্যাক্টর, সেটার মূল্য বেড়েছে। সুতরাং অফ নেসেসিটি, প্রয়োজনেই ওয়াসাকে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। উই ডোন্ট লাইক ইট, বাট এটাই বাস্তব। প্রতিটি ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না ঠিক, মানে বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, সবই এরকম মানে সমন্বয়ের অজুহাতে দাম বাড়ানো হয়েছে। আপনি বলছিলেন যে সরকারও একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, সরকার কি আমাদের সঙ্গে ব্যবসা করে? সরকার ইটসেলফ নয়, বাট যেমন ওয়াসা, সরকারের হাজার হাজার অর্গান আছে, কিছু কিছু অর্গান পিডিবি, এটাকে তো লাভ লস হিসাব করে চলতে হবে। যেমন ওয়াসা, যেমন রেলওয়ে, যেমন বিমান, লাভ লস হিসাব করে চলতে হবে। সেবা অবশ্যই, বাট সেবার মূল্য কি নয়, আমাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ব্যালেন্স শিটকে ব্যালেন্স করতে হবে। নইলে ক্ষতি বিমানের হবে না, ওয়াসার হবে না, জনগণের মাথায় গিয়ে এই দায়টা পড়বে। জনগণ টের পাবে না, কিন্তু বোঝা বইবে। এটা কি গ্রহণযোগ্য? সরকার বলছি, হয়তো আপনারা ভুল বুঝবেন, সরকার ব্যবসা করে না, সরকারের
অনেকগুলো সংস্থা, বিশেষ করে সেবার সঙ্গে সংশ্লিষ্ট অবশ্যই ব্যবসায়ী নীতিতে চলতে হবে। জি। ভর্তুকি দিয়ে এটাকে বার কমানো যায়, এখানেও কমানো যাবে, বাট বাংলাদেশে ভর্তুকি হ্যাজ বিন ওভার ইউজড এবং প্রায় সবাই চায় ভর্তুকি, কিন্তু ভর্তুকির মূল্য তো আমরা জনগণ দিচ্ছি, আমাদের গাড়ে ভর্তুকির মূল্য এসে পড়ছে, আমরা বুঝি না, জানি না, এই জন্য আমরা বয়ে বেড়াচ্ছি। সব কিছু পরিষ্কার হওয়া দরকার, লাভ লস এবং সমন্বয়, এই টার্মগুলোকে পরিষ্কার জনগণের সামনে যারা এই সিস্টেমের মালিক তুলে ধরা দরকার। মুদ্রা কথা হলো ইকোনমি উপরে উঠছে, সেবা উপরে উঠবে, সেবা যেহেতু উপরে উঠছে, পানির পরিমাণ, পানির গ্রাহক দুটাই বাড়ছে, দুটার জন্য আমাকে বাড়তি বিনিয়োগ করতে হচ্ছে, বাড়তি বিনিয়োগটা আমাকে বাড়তি মূল্য দিয়ে আদায় করে নিতে হবে। মানে তাহলে হ্যাঁ। এই উন্নয়নের আমার কাছে কি মূল্য? কারণ আমার উন্নতি হচ্ছে, সঙ্গে আমার যদি বেশি দাম দিয়ে সেবা কিনতে হয় তাহলে আমার কাছে তো কিছু থাকছে না, আমার কোনো সঞ্চয় তৈরি হচ্ছে না, আমার কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না, আমি শুধু বাড়তি ইনকাম করছি, বাড়তি খরচ করছি। তাহলে তো আমার আগের জীবন আর এই জীবনের মধ্যে কি পার্থক্য করবেন? মাহবুব, আপনার ব্যক্তিগত হচ্ছে লাভ হচ্ছে না, বাট কান্ট্রি এজ এ হোল লাভ হচ্ছে। আমাদের আমার ব্যক্তিগত মানে তো আসলে 17 কোটি মানুষের তো একই ফিল। মানে একটা ফিলোসফিক্যাল প্রশ্ন, আমার জবাব দেওয়া ডিফিকাল্ট। ডক্টর জামাল চেষ্টা করে দেখতে পারেন। ফ্যাক্ট ইজ, আমাদের মানসিকভাবে সকল সেবার জন্য উচিত মূল্য পরিশোধের জন্য তৈরি হতে হবে। জি, ন্যায্য মূল্য, উচিত মূল্য। ন্যায্য মূল্য, জি, এক্স্যাক্টলি। মানে সেটা আমরা দিচ্ছি কিনা, সেটা মানে আমরা দিতে পারছি কিনা সেই ন্যায্য মূল্যটা। এক্স্যাক্টলি। কোনো ক্ষেত্রে আসলে এই সেবাগুলো, যেমন ধরেন পানি, বিদ্যুৎ, এগুলো তো আসলে মানে আমাদের একেবারেই জীবনের অংশ। সুতরাং এখানেও কোথাও মনে হয় যে আমরা আশেপাশের দেশগুলোতে যখন দেখি তখন এই জায়গার সঙ্গে আমাদের সমন্বয় করতে গেলে আমাদের আসলে একটু খারাপ লাগে, কষ্ট লাগে যে আমরা কি বাড়তি দাম দিয়ে কিনছি, সেই প্রশ্নগুলো মনে মনে জাগে আসলে। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আমরা দেখছি যে মানে নানান যুক্তিতে বিদ্যুতের দাম সমন্বয় হচ্ছে, গ্যাসের দাম সমন্বয় হলো, আবার এখন পানির দাম সমন্বয়। মানে এইভাবে যদি দুদিন পরে ব্যবসায়ীরা বলে যে আমরা মূল্যস্ফীতি সমন্বয় করব, ব্যবসায়ী তো করেই ফেলেছে নিজেরা, এখন যদি সামনে আবার যদি মূল্যস্ফীতি অ্যাডজাস্ট করতে চায়, সেটা আসলে মানে সাধারণ মানুষের কি আর অ্যাডজাস্ট করার ক্ষমতা আছে? এইগুলা আপনার এই যে প্রোডাক্টিভ যে সেক্টরগুলো এবং সার্ভিস সেক্টর, এরা কিন্তু ইন্টারকানেক্টেড। আপনি যদি বিদ্যুতের দাম বাড়ান, আপনার প্রোডাকশন কস্ট বাড়বে। আপনি যদি পানির দাম বাড়ান, কিন্তু পানির যে ইনস্টিটিউশনটা উৎপাদন করে, এটা জনগণকে যে সাপ্লাই দিচ্ছে, নাথিং ইজ ফ্রি। এবং এখানে বাংলাদেশে কিন্তু এখনও কিন্তু অনেক পানি ফ্রি সাপ্লাই দেওয়া হয়, যেমন মসজিদ, তারপরে মাদ্রাসা, বিভিন্ন রকমের ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে, এগুলাতে কিন্তু পানির, তারপরে স্ট্রিট লাইট, এগুলো কিন্তু ফ্রি ব্যবহার করে, এগুলো কিন্তু বিল দেয় আপনার গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলো আছে। এই যে পানিটা জেনারেট করতেছে, পিউরিফিকেশন, এটা যে প্ল্যান্ট, সেই প্ল্যান্ট আপনার জাপান গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের জায়গা একটা আছে, প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট দিয়ে লোন আকারে কিন্তু এটা নিচ্ছে, এবং এই লোনের ইন্টারেস্ট আছে, এবং কারেন্সি ডিভ্যালুয়েশনের ইম্প্যাক্ট আছে। এটা কিন্তু ওয়াসার উপর এসে পড়তেছে, ওয়াসাকে রিপে করতে হবে এটা। সেই ক্ষেত্রে অ্যাজ এন ইনস্টিটিউশন সে যদি টিকে থাকতে হয়, তাহলে তার প্রাইসিংটা তাকে ঠিক করতে হবে। এবং সেখানে আমাদের দেশে যে এখনো এই সমস্ত প্রাইস কম্পেয়ার টু অন্যান্য যে কোনো দেশ, তাদের থেকে কিন্তু কম, এবং এটা গভর্নমেন্ট এটা সাবসিডি দিয়া এটাকে বাঁচায় রাখতেছে। এবং গভর্নমেন্ট এদের যে ডেভেলপমেন্ট যে প্রোগ্রামটা হয়, ওয়াটার ইন্ডাস্ট্রি বলেন, ইলেকট্রিসিটি ইন্ডাস্ট্রি বলেন, এগুলোতে কিন্তু তাদের যে নিয়ম হলো কোম্পানি তার সারপ্লাস জেনারেট করে সেখানে সে ক্যাপিটাল ইনভেস্ট করবে। এটা কিন্তু সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগ এবং ওয়াসা যে আপনার এলজিআরডি মিনিস্ট্রি, তারা কিন্তু সরকারের কাছ থেকে অ্যালোকেশন পায়, জাতীয় যে বাজেটটা পায়, সেই বাজেটে টাকাটা দেওয়া হয়। এটার জন্য লো রেট অফ ইন্টারেস্টে একটা স্মল পার্সেন্টেজে তারা ইন্টারেস্ট দেয়, এবং সেখানে একটা সাবসিডাইজ রেটও, ইন্টারেস্টও সাবসিডাইজ।
তার মানে তারপরেও প্রাইসিং যেটা আছে সেই প্রাইস এখনো পর্যন্ত ঢাকা ওয়াসা কিন্তু মেইন প্রাইস যেটা হয় সেই প্রাইস উদ্ধার করতে পারতেছে না। দিস মিনস আপনার এটা এখনো যে কস্টের নিচে অনেক সময় প্রাইসিংটা হচ্ছে। জি, মানে তার মানে আপনি বলছিলেন যে আমরা যে ঋণে এই ধরনের সরবরাহ প্ল্যান্টগুলো করছি বা প্রকল্পগুলো নিচ্ছি, যখন আমাদের টাকার মূল্য কমে যাচ্ছে ডলারের এগেইনস্টে, তার মানে তো আমাকে বেশি আসলে সুদ পে করার সময় কি বেশি দিতে হচ্ছে, মানে সেটাও কি একটা কারণ, মানে তার মানে জি সেটাও দিতে হইতেছে, সেটা দেওয়া লাগতেছে তো, কারণ কারেন্সি আপনি ডলার ইউএস ডলার যে সময় 85 টাকা দামে যখন লোন নিলেন সেটা এখন পরিশোধ করবেন 117 টাকা দামে, তাহলে 85 থেকে 117 বাদ দেন, এই যোগ দিলে কত হয়? এই টাকাটা অতিরিক্ত দিতে হইতেছে। এটা হলো কারেন্সি রিভলিউশনের কস্ট অনলি। তারপরে তো প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে, তারপরে আছে ইন্টারেস্ট। এগুলো যখন আপনি পে করবেন তখন কিন্তু আপনার কস্ট অনেক বেড়ে যাবে, এবং সেটা এই কারেন্সি ডিভ্যালুয়েশনের ইম্প্যাক্ট আপনার আমাদের যে ন্যাশনালাইজ ইন্ডাস্ট্রি বলেন, তারপরে গভর্নমেন্টের ইন্ডাস্ট্রি বলেন, তারপরে আপনার প্রাইভেট ইন্ডাস্ট্রি বলেন, প্রত্যেকটার উপরে এটার কিন্তু ইম্প্যাক্ট আছে। মানে তাহলে তো এই প্রশ্ন করা যায়, মানে এটা কেন এরকম আমার মানে টাকার ডিভ্যালুয়েশন হলো, সেই প্রশ্নের মানে মানুষ এই প্রশ্ন করলে কি উত্তর দেব আসলে? সেই প্রশ্নের উত্তর আছে, আর উত্তরটা হলো আপনি যে ইউটিলিটি ইন্ডাস্ট্রিটা দিয়া ওই যারা এক্সপোর্ট করতেছে ওনাদের ইন্ডাস্ট্রিতে পানি ব্যবহার করতেছে, ওনাদের ইন্ডাস্ট্রিতে এই ইলেকট্রিসিটি জেনারেশনের পরে ব্যবহার করতেছে, এটা করেই তো আপনার বিদেশে এক্সপোর্ট করতেছে। সেই টাকাটা আসার পরে গভর্নমেন্টের রিজার্ভে এটা টাকাটা যোগ হয়। যদি রিজার্ভের পরিমাণ স্ট্রং থাকে, আমি যদি ইম্পোর্ট বেস, আমার যদি ইম্পোর্ট কমে এবং এক্সপোর্ট বাড়ে, তখন আমার কারেন্ট অ্যাকাউন্টে পজিটিভ ব্যালেন্স হবে, মানে আমদানি রপ্তানি যে লেনদেনের ভারসাম্য, এটা যখন পজিটিভ হবে তখন কিন্তু আমার কারেন্সি স্ট্রং থাকবে, আর যখন নেগেটিভ হবে তখন আমাদের কারেন্সি কিন্তু দুর্বল থাকে। মানে কিন্তু তাহলে কার দোষে এটা দুর্বল হলো? দোষ মানে সবাই মিলে দোষ, এটা কিন্তু দোষ কারোর যদি স্পেসিফিক দেন হবে না, কিন্তু আমরা সবাই এটার জন্য দায়ী। সেটা হলো যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এক্সপোর্ট করতেছে ওনারা যদি সঠিক টাকাটা রেমিট করি দেশে আনে, তারপরে আমরা যারা বিদেশে চাকরি করি সেই টাকাটা যদি আমি মানি লন্ডারিং এর মধ্যে না পাঠাইয়া আমি যদি অফিসিয়াল চ্যানেলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের মধ্যে ঢুকাই, অফিসিয়াল চ্যানেলে আনি, তাহলে তার মানে তো এখানে আমার ডলারের কারেন্সির যে এটা আমার স্ট্রং পজিশন হবে বাংলাদেশ টাকা। জি, মানে তাহলে আমরা এটা আনতে পারলাম না, মানে যারা বাইরে টাকা পাচার করলো তাদের তো একটা দায়, এখানে বড় দায়, যে আমরা যে এক্সপোর্ট করলাম সেই টাকাটা আমি আবার মানে দেশে আনতে পারলাম না, টাকা আনি নাই। ইম্পোর্টের ক্ষেত্রে আবার টাকা কিন্তু আপনার অন্যদিকে বেশি ওভার ইনভেস্ট করি পার করতেছে। তার মানে কি আমি এই টাকা এগুলো যদি ঠিক করতাম, এবং আমাদের যে রেমিটেন্স আসে বাংলাদেশে ঢুকে এই এমপ্লয়িদের কাজ করে যারা পাঠায়, তার 47% বাংলাদেশে অফিসিয়ালি আসে, বাকি 53% ইলিগাল চ্যানেল। তাহলে তো আমাদের দক্ষতার অভাব আছে, এগুলো আনতে পারছি না আমরা, সংশ্লিষ্ট ইনস্টিটিউশনের এটা দুর্বলতা আছে। জি, এম এ মান্নান এমপি এ বিষয়ে একটু মন্তব্য করবেন, তারপরে আমি একটু জানতে চাই সরকারের সামনে তো বাজেট আর কদিন পরেই বাজেট অধিবেশন, সেখানে আপনার একটা বড় কাজ আছে। আপনি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির আপনি খুব গুরুত্বপূর্ণ মেম্বার, এবং আপনি প্রথম সভায় দেখলাম সভাপতিত্বও করেছেন। আপনার যে সেই জায়গা থেকে চ্যালেঞ্জ, আসলে সরকারের চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ তো আপনারও আছে। ধন্যবাদ জনাব মাহবুব। আপনার একটা কথা ওই একটু আগে বলছিলেন যে সমন্বয় তো এরা করলো, তো বুকটা কিভাবে সমন্বয় করবে? হ্যাঁ, বুকটার সমন্বয় তো হয়েছে, ওয়েজেস বেড়েছে। একজন ইউনিট লেবার বাংলাদেশে 3 বছর আগে যে ওয়েজ পেত তার চেয়ে বেশি পাচ্ছে। আপনি, আমি, ডক্টর জামাল, আমাদের সম্মানী মাসোয়ারা, আপনার কর্তৃপক্ষ যে চ্যানেলের মালিক,
তাদের অ্যাড ইনকাম সর্বত্রই তো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, বাড়ছে। সো জোয়ারে সকল জাহাজ উপরে উঠে কিন্তু কিন্তু সেই হারে কিন্তু বাড়ছে না, মানে হ্যাঁ? আপনার আপনার 10% মূল্যস্ফীতি সঙ্গে আপনার প্রবৃদ্ধি 6% যদি আমি ধরি, তাহলে 16% স্যালারি বাড়ে না কারোর। মানে আজকালকার বাংলাদেশের মানে আমি মিডিয়াতে চাকরি করে, আমি মিডিয়ারটা জানি। আমরা বছরের পর বছর তো এই অবস্থায় 10% মূল্যবৃদ্ধি ধরেন, 6% প্রবৃদ্ধি থাকলো 4% ইতিবাচক। সেই 4% ওয়েজ ইনক্রিজ করে আপনাকে, আমাকে, লেবারকে আমরা কভার করছি। কারণ আমাদের একটা সমস্যা, যেরকম জামালতের ক্ষেত্রে আমার এই প্রশ্ন, কিন্তু ইকোনমিক অ্যাসিস্ট্যান্টের সাধারণ সম্পাদক, আমরা খালি বারবার ইনফ্লেশনের ফিগার দিয়েই আলোচনা করি। একই সময় কেন আমরা ওয়েজ ইনক্রিজের কথা বলে আলোচনা এনে দুইটা তুলনা করে একটু বুঝাই না? আমি সাধারণ একজন নাগরিক, আমার মনে প্রশ্নটা আসে, এটা যা বলে রাখতাম। ওকে, সেকেন্ড যে প্রশ্ন আপনি আমাকে বলছেন যে আসন্ন বাজেট আমাদের রাষ্ট্রের জীবনে পারহ্যাপস আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট ইন এ ইয়ার। নির্বাচনের পরে, নির্বাচন 5 বছর পর পর হয়, আর প্রতি বছরই বাজেট আসে। ওয়ান সিঙ্গেল অ্যাক্ট যেটা আমাদের জীবন মরণের সঙ্গে জড়িত। আমি মনে করি আগামী বাজেট একটি নতুন চ্যালেঞ্জের বাজেট। আমার যে ধারণা, আমি এখন ওখানে নেই সরাসরি, প্রথম চ্যালেঞ্জ হলো বিগত 15 বছরে যে স্পেকটাকুলার গ্রোথ, ইনক্রিজ বা উন্নতি আমরা অর্জন করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3টি সরকারের সময়, সাম্প্রতিককালের এই গতিটা, মোমেন্টামটাকে ধরে রাখতে হবে। কারণ এই মোমেন্টামটা চাপে পড়েছে, কোভিডের চাপ, তারপরে বৈষয়িক ক্ষেত্রে পলিটিক্যাল স্যাংশন, ভয়ভীতি, ধমক ধামক বড় বড় সুপার পাওয়ারের, এছাড়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যন্ত্রণা, এইগুলো অ্যাড আপ করেছে। তো আমাদেরকে এই চ্যালেঞ্জের আওতায় আমাদের যে আরও উন্নয়ন করব, আরও পদ্মা সেতু, আরও মেট্রো রেল আমরা চাই, মানুষ চায়, মানুষ উজ্জীবিত, ওর জন্য আমাদের আরও অর্থের প্রয়োজন। সেই অর্থ আমাদের ইকোনমি আমাদেরকে উৎপাদন থেকে দিচ্ছে না, আমাদেরকে ধার করতেই হবে। আমি ব্যক্তিগত মনে করি ধারের ক্ষেত্রে আমরা ভালো অবস্থানে আছি। অনেকে আমার সাথে একমত হবেন না, ভয়ভীতি দেখান। আমি সামান্য যেটুকু খোঁজখবর রেখেছি, অন্যান্য আমাদের সমমানীয় দেশ আমাদের মতো, তাদের তুলনায় আমরা ডেট টু জিডিপি রেশো অথবা অ্যাক্সেলারেশন অথবা দুটার ফারাক সহনীয় পর্যায়ে আছে। আমি মনে করি আরও বেশি করে ঋণ নেব। পয়েন্টটা ঋণ নেওয়াতে নয়, পয়েন্টটা হলো অপচয় রোধ, মিতব্যয়িতা এবং প্রপার বিনিয়োগ। এই বিনিয়োগ করব যে বিনিয়োগ আমাকে অধিকতর সম্পদ দিব। জি, আমাদের বেতন নয়, আমার ভাতা নয়, এই সকল সম্মানী নয়, দিতে হবে আমাকে বাঁচার মতো দিতে হবে, কিন্তু মাত্রার মধ্যে জীবনে এক্স্যাক্টলি। মানে যখন এই IMF এর ঋণের প্রসঙ্গ আসছিল, তখন তো এটা নিয়ে অনেক কথা হলো যে হ্যাঁ, ঋণ নেওয়া তো আসলে খারাপ না। সে সময় আমরা অনেক আর্টিকেলও পড়েছি এ ব্যাপারে। ঋণ নেওয়া খারাপ না, কিন্তু ঋণটা যদি প্রপারলি ইউজ হয়, উৎপাদনের কাজে যদি ব্যবহার করা হয়, তাহলে সেটা বরং অর্থনীতির জন্য অনেক ভালো, অর্থনীতিকে অনেক শক্তিশালী করে। অনেক ধন্যবাদ MA মান্নান MP এবং ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে।